বিগত অর্ধ শতাব্দী ধরে ভারতীয়দের কাছে সবচেয়ে বড় সামরিক বিজয়ের প্রাণবন্ত প্রতীক ছিল ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকায় যৌথ বাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের নথিতে স্বাক্ষরের একটি ছবি। ঢাকার রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণের এই স্থির চিত্রটি এতদিন টাঙানো ছিল ভারতের সেনাপ্রধানের কার্যালয়ের লাঞ্চে। ছবিটি প্রায় বিদেশি জেনারেল ও অন্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তোলা ছবির পটভূমি হিসেবে ব্যবহৃত হতো, তবে সম্প্রতি সেই ছবিটি সরিয়ে ফেলা হয়েছে। এই ঘটনা ইতোমধ্যে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। এ নিয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা সমালোচনা শুরু হলে জানা যায় ছবিটি সেনাপ্রধানের কার্যালয় থেকে সরিয়ে মানেকশ কনভেনশন সেন্টারে প্রতিস্থাপন করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল এক্স হ্যান্ডেলের শেয়ার করা এক পোস্টে বলা হয়েছে, বিজয় দিবসের দিনে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং আর্মি ওয়াইফস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মিসেস সুনিতা দ্বিবেদী ১৯৭১ সালের ঐতিহাসিক আত্মসমর্পণের চিত্রটি মানেকশ সেন্টারে পুনঃস্থাপন করেছেন। এই কেন্দ্রটির নামকরণ করা হয়েছে ১৯৭১ সালের যুদ্ধের প্রধান স্থপতি এবং বীর ফিল্ড মার্শাল শ্যাম মানেকশর নামে। এ সময় অনুষ্ঠানে সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা ও প্রবীণ সেনাকর্মীরা উপস্থিত ছিলেন। চিত্রটিকে ভারতীয় সশস্ত্র বাহিনীর অন্যতম বড় সামরিক বিজয় এবং ন্যায় বিচার ও মানবিকতার প্রতি ভারতের অঙ্গীকারের স্মারক হিসেবে তুলে ধরে সেনাবাহিনী জানিয়েছে, মানেকশ সেন্টারে এটি স্থাপন করার ফলে এই স্থানে ভারত এবং বিদেশ থেকে আগত বিভিন্ন দর্শক ও গণ্যমান্য ব্যক্তিদের জন্য এর তাৎপর্য আরও প্রসারিত হবে। সেনাবাহিনীর একটি সূত্র দ্য হিন্দুকে জানায়, উক্ত ছবিটি প্রতিস্থাপনের পর নতুন যে চিত্রকর্মটি সেখানে লাগানো হচ্ছে সেটির নাম হিন্দি ও ইংরেজিতে করম ক্ষেত্র ফিল্ড অফ ডেডস। এই চিত্রকল্প ভারতীয় সেনাবাহিনীর ২৮ মাদ্রাজ রেজিমেন্টের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল থমাস জ্যাকব এঁকেছেন। এতে সেনাবাহিনীকে কেবল জাতির প্রতিরক্ষা নয়, এর পাশাপাশি ধর্মের রক্ষক, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং জাতীয় মূল্যবোধের সংরক্ষক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এটি সেনাবাহিনীর প্রযুক্তিগত উন্নতি এবং একীভূত শক্তি হিসেবে রূপান্তরকেও তুলে ধরেছে। নতুন চিত্রটির ব্যাকগ্রাউন্ডে তুষার ঢাকা পাহাড়, ডান দিকে লাখাদের প্যাংগং লেক এবং বাঁ দিকে হিন্দু পুরাণে উল্লিখিত পক্ষীশ্রেষ্ঠ ও বিষ্ণু বাহন গরুড় ও কৃষ্ণের রথ এবং রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে প্রাচীন ভারতের এক দিকপাল চাণক্যের উপস্থিতি রয়েছে। পাশাপাশি আধুনিক সামরিক সরঞ্জাম যেমন ট্যাঙ্ক, অল টেরিন যান, পেট্রোল বোট, দেশীয় লাইট কমব্যাট হেলিকপ্টার এবং অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের চিত্র প্রদর্শিত হয়েছে। সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ২০১৭ সালে বাংলাদেশের সাথে ২৫ বছর মেয়াদী একটি জ্বালানি চুক্তি বাস্তবায়ন করেছিল ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন আদানি গ্রুপ। তবে হাসিনার সরকারের পতনের পর ক্রমেই সে চুক্তি দুর্বল হয়ে পড়ে, যার ফলশ্রুতিতে সম্প্রতি জানা গেছে গৌতম আদানির মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ার থেকে গেল নভেম্বর মাসে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি প্রায় ১/৩ কমেছে। ভারতের সরকারি এক পরিসংখ্যানের বরাতে এই তথ্যটি প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বকেয়া নিয়ে বিরোধের কারণে গত মাসে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যে ঝাড়খণ্ডের ১,৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে হঠাৎ করেই বাংলাদেশে সরবরাহ কমিয়ে দেয় আদানি। গড্ডায় অবস্থিত আদানির এই কেন্দ্র থেকে বাংলাদেশে যে পরিমাণ বিদ্যুৎ রপ্তানি করা হয় তা দেশটির মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০%। বৈদেশিক মুদ্রার ঘাটতি দেখা দেওয়ায় সম্প্রতি আদানিকে বিদ্যুৎ সরবরাহ মূল্য পুনর্বিবেচনা করতে বলছে বাংলাদেশ। দেশে বিদ্যুৎ সরবরাহ করা অন্যান্য সব বিদ্যুৎ কেন্দ্রের মাঝে আদানির বিদ্যুতের দাম সর্বোচ্চ। গত আগস্টে শেখ হাসিনার পতনের আগের ১২ মাসে বাংলাদেশের মোট বিদ্যুতের চাহিদার প্রায় ৯% সরবরাহ করেছে আদানি পাওয়ারের গড্ডা প্ল্যান্ট। চুক্তি অনুযায়ী গড্ডা বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত
সব বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করার বাধ্যবাধকতা রয়েছে। ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের গঠিত একটি আঞ্চলিক বিদ্যুৎ কমিটির তথ্যে দেখা গেছে, গত নভেম্বর মাসে বাংলাদেশে 450 মিলিয়ন কিলোওয়াট প্রতি ঘন্টা বিদ্যুৎ রপ্তানি করেছে গন্না প্ল্যান্ট, যা বার্ষিক হিসেবের তুলনায় 32.8% কম। ভারতের ইস্টার্ন রিজিওনাল পাওয়ার কমিটির তথ্য অনুযায়ী আদানি প্ল্যান্ট থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানির মাসিক হিসেবে এটিই সবচেয়ে বড় পতন। গত বছরের ডিসেম্বরের পর থেকে আদানির কাছ থেকে বাংলাদেশের মাসিক বিদ্যুৎ আমদানি সর্বনিম্ন পর্যায়ে ছিল। শীতের মৌসুম শুরু হওয়ায় বাংলাদেশে বিদ্যুতের ব্যবহার ও চাহিদা কম থাকলেও বার্ষিক চাহিদা প্রায় 5.6% বৃদ্ধি পেয়েছে। আদানির কাছ থেকে আমদানি কমে যাওয়ায় বিদ্যুতের বার্ষিক চাহিদা মেটাতে জ্বালানি তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রের দিকে ঝুঁকছে বাংলাদেশ। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি তেলের ব্যবহার গত নভেম্বরে 47.8% বেড়েছে। টানা 21 মাস ধরে হ্রাস পাওয়ার পর 3 মাসে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি তেলের ব্যবহার বৃদ্ধি ঘটেছে। বাংলাদেশের বিদ্যুৎ শক্তি সঞ্চালন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী টানা 5 মাস পতনের পর গত নভেম্বরে প্রাকৃতিক গ্যাস চালিত বিদ্যুৎ উৎপাদন 10%-এরও বেশি বেড়েছে। অন্যদিকে কয়লা চালিত বিদ্যুতের উৎপাদন টানা তৃতীয় মাসের মতো হ্রাস পেয়েছে। সিরিয়ার বিদ্রোহীদের অব্যাহত অভিযানের মুখে গত 8 ডিসেম্বর ক্ষমতাচ্যুত হন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপর তিনি দামেস্কো থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন। এর মাধ্যমে সিরিয়ার চলা দীর্ঘ 13 বছরের গৃহযুদ্ধের অবসান হয় এবং বাশার আল আসাদের 24 বছরের স্বৈরশাসনের পতন হয়। আসাদ পরিবারের দীর্ঘদিনের মিত্র ইরান ও রাশিয়া। সিরিয়ায় আসাদের পতনকে মধ্যপ্রাচ্যে বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এতে অনেকেই মনে করছেন ইরানপন্থী লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী দুর্বল হয়ে পড়বে। তবে সিরিয়ায় সরকার পতনের ফলে তেহরানের নেতৃত্বাধীন প্রতিরোধ ঐক্য নিশ্চিহ্ন হয়ে গেছে বলে যারা মনে করছেন তারা ভুল করছেন বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার তেহরানে নারীদের এক সমাবেশে খামেনি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে আল জাজিরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ এবং হামাস নেতাদের স্মরণ করেন। তিনি বলেন, সৈয়দ হাসান নাসরুল্লাহর আত্মা জীবিত, সিনওয়ারের আত্মা জীবিত, শহীদেরা কখনো মরে না। এ সময় তেহরানে সমবেত জনতা আমেরিকার মৃত্যু হোক এবং ইসরায়েলের মৃত্যু হোক স্লোগান দিতে থাকে। খামেনি তখন বলেন, তাদের দেহ চলে গেছে কিন্তু তাদের বিশ্বাস ও আদর্শ রয়ে গেছে, তাদের এই আদর্শ অব্যাহত থাকবে। ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, ইসরায়েলিরা গাজায় প্রতিদিন হামলা চালাচ্ছে, মানুষকে শহীদ করছে, কিন্তু তারা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এখনো প্রতিরোধ করছে। লেবানন প্রতিরোধ করছে। ইহুদি শাসকরা মনে করছে তারা সিরিয়ার মাধ্যমে হিজবুল্লাহকে ঘিরে ফেলবে এবং নিশ্চিহ্ন করবে, কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হবে না। হিজবুল্লাহ নয়, ইসরায়েলি নিশ্চিহ্ন হয়ে যাবে। খামেনির এই বক্তব্য ইসরায়েল বিরোধী প্রতিরোধ জোটের প্রতি ইরানের অবিচল সমর্থনকে তুলে ধরে। একই সঙ্গে সিরিয়ার সাম্প্রতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ইরানের অবস্থানও স্পষ্ট করেছে। দীর্ঘদিনের মিত্র ইরান ও রাশিয়া আসাদের এই সংকটে পাশে দাঁড়াতে ব্যর্থ হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সিরিয়ায় আসাদের পতন তেহরান ও মস্কোর জন্য মধ্যপ্রাচ্যে একটি বড় কূটনৈতিক ধাক্কা। দখলদার ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত, কিন্তু তা সত্ত্বেও দেশটিকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে ইসরায়েলের সর্বঘনিষ্ঠ মিত্র ও প্রধান সহায়ক যুক্তরাষ্ট্র। তাই ইসরায়েলের সামরিক বাহিনীর প্রতি সহায়তা কমাতে বা অভিযুক্ত ইউনিটগুলোর সামরিক সহায়তা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে মামলা করেছেন গাজা অধিকৃত পশ্চিম তীর ও আমেরিকায় বসবাসকারী 5 ফিলিস্তিনি। স্থানীয় সময় 17 ডিসেম্বর মঙ্গলবার মামলাটি করা হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, মামলার বিষয়ে জানতে আল জাজিরার পক্ষ থেকে যোগাযোগ করা হলেও মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, বিচারাধীন মামলা নিয়ে তারা কোনো মন্তব্য করে না।
যুক্তরাষ্ট্রের গত শতকের ৯০-এর দশকের লেহি আইনের আওতায় এ মামলা করা হয়েছে। দায়ের করা অভিযোগে বলা হয়েছে, লেহি আইন পররাষ্ট্র দপ্তর চাইলে প্রয়োগ করতে পারত, কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে নজিরবিহীনভাবে ইসরায়েলের মানবাধিকারের চরম লঙ্ঘন যেভাবে বেড়েছে তা ভয়ঙ্কর। অভিযোগে আরও বলা হয়েছে, অত্যাচার, নিপীড়ন ও বিচার বহির্ভূত হত্যার মতো ভয়াবহ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ইসরায়েলের সামরিক ইউনিটগুলোকে তহবিল জোগানো নিষিদ্ধ করে আইন থাকলেও সেই আইন বাস্তবায়নে স্পষ্ট ব্যর্থ হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। উক্ত মামলায় একজন বাদী জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি ৭ বার বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলি হামলায় তার পরিবারের ২০ সদস্য নিহত হয়েছে। তার দুঃখ, কষ্ট ও পরিবারের অকল্পনীয় ক্ষতি কিছুটা লাঘব হবে যদি যুক্তরাষ্ট্র চরম মানবাধিকার লঙ্ঘনকারী ইসরায়েলের ইউনিটগুলোর কাছে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করে। মামলার বিষয় জানতে আল জাজিরার তরফে যোগাযোগ করা হলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, বিচারাধীন মামলা নিয়ে তারা কোনো মন্তব্য করে না। উল্লেখ্য যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৪ মাস ধরে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তাতে এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৫,০০০-এর বেশি মানুষ, এদের মধ্যে ১৭,০০০-ই শিশু। গত সোমবার হতাহতের এ পরিসংখ্যান প্রকাশ করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর ফলশ্রুতিতে জাতিসংঘ ও বিশ্বের প্রধান মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে গণহত্যা সহ নানা ধরনের যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে। এবার বিক্ষুব্ধ ও নিপীড়িত ফিলিস্তিনের মধ্য থেকে ৫ জন উদ্যোগ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে মামলা দায়ের করল।